মনোময়বাবু আর তার স্ত্রী তনু এসেছে বন্ধুর বাড়িতে। আর সেখানে এসে মিসেস তনুর হাতে একটা নতুন ডায়েরি আসে। তারপরে থেকেই শুরু হয় নতুন নতুন ঘটনা। তাহলে কি মনোময়বাবুর বন্ধু অখিলেশবাবুই এদের ফাঁসালো, নাকি বাড়ির কেয়ারটেকার হরিপদ দাঁড়ি সব কারসাজি? শুরু হচ্ছে আজকের গল্প, অভিশপ্ত ডায়েরি, তৃতীয় পর্ব। রাতে খাওয়া দাওয়ার পর তনু ঘুমিয়ে পড়লেও আমার কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমের কোনো দেখা নেই। তার মধ্যে ঘরের ভেতর কিরকম একটা গুমোট গরম। বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে বারান্দার ইজি চেয়ারটাতে হেলান দিয়ে বসলাম। সাথে সাথেই এক মৃদু মন্দ বাতাসে আমার শরীর যেন জুড়িয়ে গেল। বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদটা আজ আকারে বেশ বড়। তারই জ্যোৎস্নার আলোয় সমস্ত বাড়িটাকে যেন এক রূপলি পর্দায় ঢেকে দিয়েছে। কোথা থেকে কোনো এক নাম না জানা মিষ্টি ফুলের সুবাস ভেসে আসছে। আবার শুনতে পেলাম এক গাছ থেকে আরেক গাছে পাখি উড়ে যাওয়ার শব্দ, সাথে ঝিঝি পোকার ডাক। সব কিছু মিলিয়ে রাতের বেলায় প্রকৃতি যে এরকম মায়াবী হয়ে উঠতে পারে তা কখনো জানতে পারিনি। ধীরে ধীরে রাতের এই অপরূপ সৌন্দর্যের নেশায় আমি কেমন যেন আচ্ছন্ন হতে শুরু করলাম। চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। হয়তো কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎই কিসের একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ যেন খিলখিল করে হাসছে। শব্দটা একবার হয়েই থেমে গেল। এত রাতে কে হাসবে? বাড়ির সবাই তো ঘুমোচ্ছি। তাহলে ভাবলাম হয়তো মনের ভুল, অথবা স্বপ্ন দেখে থাকতে পারি। এবার ঘরে গিয়ে শুয়ে পড়াই ভালো। কতক্ষণ ধরে যে এই বারান্দায় বসে আছি কে জানে। চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে এগোতে যাব, এমন সময় কি মনে হতে বারান্দার ডান দিকে তাকাতেই চমকে উঠলাম। সিঁড়ির ওখানে আবছায়া অন্ধকারে ওটা কে দাঁড়িয়ে? আমি যে ভীতু তা নয়, কিন্তু আমার থেকে প্রায় 10-12 হাত দূরে এখন যাকে দেখতে পারছি মনে হলো তার চোখ দুটো যেন জ্বলছে। আর সে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কেন ডাকছে সে আমায়? কি চায় সে আমার থেকে? কে এই ছায়ামূর্তি? আমি কি তাকে চিনি, নাকি সে আমায় চেনে? আর কেনই বা এখন আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি? কিসের এক সাদা ধোঁয়া আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমি যত এগিয়ে চলেছি সামনের দিকে, আমার মস্তিষ্ক যত জোরে সম্ভব বিপদের ঘণ্টার ধ্বনি বাজালেও আমার শরীর তাকে ক্রমাগত উপেক্ষা করে যাচ্ছে। মস্তিষ্ক আর শরীরের যুদ্ধের মাঝে আমি যেন এক নীরব দর্শক। এরই মধ্যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেছি, আর আমার সামনে সেই ছায়ামূর্তি হাত দিয়ে আমায় ইশারা করছে এগিয়ে আসার জন্য। এমন সময় হঠাৎই কেউ যেন আমার হাত ধরে টানতেই সামনে ঘুরে দেখি তনু দাঁড়িয়ে আছে। ব্যাস, তারপরে আর কিছু মনে নেই। তার পরের দিন সকালে জ্ঞান ফিরতেই এক নরম হাতের ছোঁয়া পেলাম। চোখ খুলে দেখি তনু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার মুখের দিকে তাকাতেই মনে হলো সে যেন অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমি অজ্ঞান হয়ে থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। এতক্ষণে অপেক্ষার অবসান ঘটেছে। সে আমায় বলতে শুরু করলো, এখন কেমন লাগছে তোমার? শরীরের কোথাও কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে বলো আমায়। তোমাকে এইভাবে দেখতে আর ভালো লাগছে না। এই বলে তনু হঠাৎই ফুঁপিয়ে কেঁদে ওঠে। নিজেকে একটু সামলে নিয়ে সে আবার বলে, সুবোধকে বলেছি ডাক্তার ডাকতে, এই এক্ষুনি চলে এলো বলে। আচ্ছা, কাল রাতে তোমার কি হয়েছিল? মাঝরাতে হঠাৎই আমার ঘুম ভাঙায় চোখ খুলে দেখি তুমি বিছানায় নেই। ঘরের দরজাটাও দেখলাম খোলা। বুঝলাম তুমি বাইরে গেছো। তোমাকে খুঁজতে দরজা দিয়ে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখি তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছ। আমি কতবার তোমায় ডাকলাম, কিন্তু তুমি কোনো সাড়াই দিলে না। তখন বাধ্য হয়ে তোমার কাছে গিয়ে হাত ধরতেই তুমি পেছন ঘুরে আমায় দেখলে, তারপরেই অজ্ঞান হয়ে গেলে।
কি হয়েছিল একটু বলবে? কেনই বা তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলে? তনুর এই প্রশ্নে কি উত্তর দেব জানি না, কারণ আমি নিজেই এসবের কিছু বুঝতে পারছি না। এখন আমার মাথায় কি অসহ্য যন্ত্রণা করছে, সবকিছু কেমন যেন গুলিয়ে পাকিয়ে যাচ্ছে। এমন সময় বাইরে জুতোর আওয়াজ শোনা গেল। তনু বলল, ওই মনে হয় ডাক্তারবাবু এসে গেছেন। তিনি ঘরে ঢুকে আমায় দেখে বললেন, কি ব্যাপার বলুন তো? এর আগে আপনার স্ত্রী, আর এখন আপনি? এই বলে তিনি বিছানার পাশের চেয়ারটায় বসলেন। তনু আমার পায়ের কাছেই বসেছিল। সুবোধ দাঁড়িয়েছিল ডাক্তারবাবুর একটু পেছনে। হরিপদ তাকে দেখলাম দরজার পাশে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বেশ অবাক হলাম। তনুর যেদিন শরীর খারাপ হয়েছিল সেদিন হরিপদদার মুখে যেরকম আতঙ্ক দেখেছিলাম, আজও ঠিক তেমনই মুখ করে আমার দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে যাচ্ছে। এদিকে ডাক্তারবাবু আমার উদ্দেশ্যে বললেন, মিস্টার বাগচি, এই মুহূর্তে আপনি কেমন ফিল করছেন? কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে? আমি আমার মাথায় হাত দিয়ে চুলগুলো খামচে ধরে বললাম, আমার মাথা খুব যন্ত্রণা করছে, এই যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। এই শুনে তিনি কিছু ওষুধ লিখে নিয়ে তনুকে বললেন, মিসেস বাগচি, আপনি একটু আমার সাথে বাইরে আসুন, কিছু কথা আছে। ডাক্তারবাবু আর তনু বাইরের বারান্দায় চলে গেলেন। দরজার দিকে তাকিয়ে দেখলাম তনুকে দেখা যাচ্ছে, কিন্তু ডাক্তারবাবু আড়াল হয়ে আছেন। তনু মাঝে মাঝে কী সব বলে যাচ্ছে, তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। দরজা থেকে চোখ ফেরাতেই একটু চমকে উঠলাম। কখন যে হরিপদদা আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে খেয়ালই করিনি। সেরকম আতঙ্কিত মুখে আমার দিকে তাকিয়ে আছে, তবে এখন আর সে মুখ দিয়ে কোনো রকম বিড়বিড় করছে না। তার চোখে চোখ পড়তেই সে আমায় বলল, এখান থেকে চলে যান বাবু, আর এক মুহূর্ত এখানে থাকবেন না, ও কাউকে ছাড়বে না, এমনকি আপনাকেও না, আপনি এখান থেকে চলে যান। এ কি, হরিপদদা আবারও একই কথা বলছে? কার কথা বলছে আর কেনই বা বলছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কার কথা বলছো তুমি? কে ছাড়বে না? আমার এই প্রশ্নে দেখলাম হরিপদদার ডান হাতটা ধীরে ধীরে উঠে সেই হাতের তর্জনী আমার বিছানার পেছনে কোনো কিছুকে নির্দেশ করছে, আর সেই দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে বলছে, ওই যে দাঁড়িয়ে আছে, সে আপনারই দিকে তাকিয়ে আছে, ও আপনাকে ছাড়বে না। তার এই কথা শুনে আমি ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথায় কি? কাউকে তো দেখা যাচ্ছে না। আমি আবার তাকে বললাম, কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না, তুমি কার কথা বলছো? সে ঠিক আগের মতোই ওই বিছানায় পেছনে তাকিয়ে বলল, আমি দেখতে পাচ্ছি, ও আপনাকে ছাড়বে না, আপনি চলে যান, চলে যান। হরিপদদার এই কথা শুনতে শুনতে আমি যেন এক গভীর নিদ্রায় ডুবে গেলাম। আশা করছি আপনাদের এই গল্পের সিরিজটা খুব সুন্দরই লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, সাথে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।